আজকে যে ছবিটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে প্রজাপতি। ছবির শুরুতে ছবির মুখ্য চরিত্র জয়কে আমরা দেখতে পাই, যে হচ্ছে ওয়েডিং প্ল্যানার। বিয়ের যাবতীয় অ্যারেঞ্জ সেই করে, তবে এই কাজটা সে একলা করে না, তার সাথে আরো কিছুজন আছে। জয় আজকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছে, কারণ এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের ওয়েডিং প্ল্যানার হচ্ছে জয়। জয় ওয়েডিং প্ল্যানার হলেও সে বিয়ে করেনি। এখন বিয়ে না করার পেছনে একটা কারণ আছে, যেটা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। যাই হোক, বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হওয়ার পর জয় বাড়ি ফিরে আসে। ইনি হচ্ছেন জয়ের বাবা, যার নাম হচ্ছে গৌর চক্রবর্তী। জয়ের যখন 5 বছর বয়স তখন তার মা মারা যায়। তারপর থেকে গৌরবাবু নিজের ছেলে এবং মেয়েকে কোলেপিঠে করে মানুষ করেছেন। জয়ের দিদির বিয়ে হয়ে গিয়েছে। জয় সারাদিন কাজের সূত্রে বাইরে থাকে। বাড়ির কাজের লোকটা সব দিন আসে না, তাই গৌরবাবুকে একাকে রান্না করতে হয় এবং সারাদিন তিনি বাড়িতে একাই থাকেন। বর্তমানে তিনি রান্না করছেন এবং সেই ফাঁকে তিনি সিগারেটও খাচ্ছেন। এদিকে জয় বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে এসেছে। জয় যাতে বুঝে উঠতে না পারে যে তিনি সিগারেট খাচ্ছিলেন, সেজন্য তিনি সিগারেটটা ফেলে দিয়ে ঘরে ধূপধুনা দেওয়া শুরু করেছেন, যাতে ঘরের মধ্যে আর সিগারেটের গন্ধটা না থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় রাত্রে ডিনার করতে বসে গৌরবাবু জয়কে বিয়ে করতে বলেন, কিন্তু জয় বিয়ে করতে চায় না। তার বিয়ে করতে না চাওয়ার আসল কারণ হচ্ছে জয়ের দিদি বিয়ের পরে তার নিজের স্বামীকে নিয়ে আলাদা থাকে, তার শাশুড়িকে সঙ্গে রাখে না। তাই জয় মনে মনে ভাবে যদি সে বিয়ে করে আর তার বউ যদি তার বাবার সাথে একই ঘরে থাকতে পছন্দ না করে, তখন জয়ের ক্ষেত্রে একটাই উপায়, আর সে উপায়টা হলো বাবাকে ছেড়ে বউকে নিয়ে অন্যত্র থাকতে হবে। কিন্তু জয় তার বাবাকে ছেড়ে থাকতে চায় না। কিন্তু গৌরবাবুর একটাই দাবি, তার ছেলে অর্থাৎ জয় বিয়ে করুক। তাই তিনি প্রত্যেকদিন জয়কে বিয়ে করার কথা বলতে থাকেন। পরের দিন সকালে গৌরবাবু জয়কে মন্দিরে যাবার কথা বলেন। জয় রাজি হয় না, কিন্তু শেষমেশ গৌরবাবু জয়কে রাজি করিয়ে মন্দিরে নিয়ে যান। মন্দিরে যাওয়ার পর গৌরবাবুর সাথে দেখা হয় কুসুম দেবীর। গৌরবাবু এবং কুসুম দেবী একসাথে কলেজে পড়তেন। কুসুম দেবী তার মেয়ে জয়শ্রীকে নিয়ে সেই মন্দিরে এসেছিলেন। তো খুব স্বাভাবিকভাবে জয়ের সাথে জয়শ্রীরও পরিচয় হয়। এই জয়শ্রী কর্মসূত্রে ভারতের বাইরে থাকে, তাই তার মা একাই কলকাতাতে থাকেন। জয়শ্রীর বয়স যখন খুব কম, তখন তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যান। যাই হোক, পরিচয় হওয়ার পর জয়শ্রী জয় এবং তার বাবাকে একদিন তাদের বাড়িতে যাওয়ার কথা বলে। পরের দিন গৌরবাবু তার মেয়েকে ফোন করেন কথা বলবেন বলে। সারাদিন তিনি ঘরে একা থাকেন, তাই বোর হয়ে নিজের মেয়েকে ফোন করেন ফোনে কথা বলবেন বলে, কিন্তু তার মেয়ে কিছুক্ষণ কথা বলার পর ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দেয়। তাই মনে কিছুটা আঘাত পান গৌরবাবু। এদিকে জয়ের জামাইবাবু তার নিজের মায়ের জন্য জন্মদিনে রসগোল্লা নিয়ে যায়, যেটা জানতে পেয়ে যায় জয়ের দিদি। আর জানতে পাওয়ার পর তার নিজের বরকে বেশ কথা শোনায়। সেদিন রাত্রে গৌরবাবু একটু আড্ডা দেওয়ার জন্য পাড়ার ছেলেদের সাথে বসে ক্যারাম খেলছিলেন এবং ক্যারাম খেলতে খেলতে তিনি একটা সিগারেট ধরান। ঠিক সেই সময় সেখানে জয় চলে আসে। বাবাকে সিগারেট খেতে দেখে সে সোজা রেগে ঘর চলে যায়। জয় তার বাবাকে বলে, হাঁটু বয়সী ছেলেদের সামনে সিগারেট খেতে তোমার লজ্জা লাগলো না? এরপর জয় রেগে না খেয়ে ছাদের উপরে চলে যায়। গৌরবাবুও না খেয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকেন। কিছুক্ষণ পর জয় তার বাবার রুমে আসে এবং বাবাকে নিজের হাতে ভাত খাইয়ে দেয়। সেদিনও গৌরবাবু জয়কে বিয়ে করার কথা বলে, কিন্তু জয় এড়িয়ে যায়। পরের দিন গৌরবাবু কুসুম দেবীর বাড়িতে যান। গৌরবাবু কুসুম দেবীকে বলেন, মনের মতো মেয়ে পাচ্ছি না বলে ছেলের বিয়েটা দিতে পারছি না। কথা বলতে বলতে কুসুম দেবী বলেন, আমার মেয়ে জয়শ্রী ছুটি নিয়ে বাড়িতে এসেছে, তার ছুটি শেষ হয়ে গেলে সে আবার দেশের বাইরে চলে যাবে, তখন আমাকেও সারাদিন একা বাড়িতে থাকতে হবে। সেই সময় জয়শ্রীও বাজার থেকে বাড়ি ফিরে আসে। গৌরবাবু জয়শ্রীর সাথে কিছুক্ষণ কথা বলে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে গৌরবাবু আনন্দে নাচতে থাকেন। নাচার মেন কারণ হচ্ছে তিনি তার ছেলের জন্য পাত্রী খুঁজে পেয়েছেন, আর সেই পাত্রী হচ্ছে জয়শ্রী। রাত্রে জয় বাড়ি ফিরে এলে গৌরবাবু বলেন, তোর জন্য একটা মেয়ে খুঁজেছি। তখন জয় বলে, আমার গার্লফ্রেন্ড আছে। যেটা শুনে গৌরবাবু খুশি হয়ে জয়কে বুকে জড়িয়ে ধরেন। এরপর গৌরবাবু জয়কে বলেন, তোর গার্লফ্রেন্ডকে একদিন বাড়িতে নিয়ে আয়। তখন জয় ফেঁসে যায়, কারণ তার কোনো গার্লফ্রেন্ড ছিল না। সে বিয়ের প্রসঙ্গ এড়ানোর জন্য এমনটা বলেছিল। পরের দিন জয় ভাবতে থাকে কি করা যেতে পারে। অনেক ভেবে তার অফিসের একজন স্টাফ, যার নাম হচ্ছে মালা, সেই মালাকে বুঝিয়ে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে বাড়িতে নিয়ে আসে। গৌরবাবু মালাকে দেখে বেশ খুশি। তিনি মালার সাথে অনেকক্ষণ কথা বলেন এবং পুরো ঘর ঘুরিয়ে দেখান। পরের দিন গৌরবাবু কুসুম দেবীর সাথে ঘুরতে বেরান। প্রথমে তারা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেন। এরপরে গৌরবাবু কিছু শপিং করেন মালার জন্য। এরপরে রাত্রে জয় ফিরে এলে গৌরবাবু মালার জন্য করা শপিং গুলো জয়কে দেখাতে থাকে। জয় তখন কথা ঘুরিয়ে বলে মালার সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। এই কথাটা শুনে কষ্ট পান গৌরবাবু। এদিকে মালা অন্য একটা চাকরির অফার পেয়ে যায়। আসলে মালা তো জয়ের আন্ডারে কাজ করতো, কিন্তু সেখানে তার মাইনে অনেক কম ছিল, তাই সে একটু বেশি বেতনে কাজের জন্য আবেদন করেছিল এবং সে কাজটা সে পেয়েও যায়। এই বিষয়টা মালা এসে জয়কে জানায়। মালা জয়কে বলে 1 মাস পরে সে এই কাজটা ছেড়ে দিবে। জয় মালাকে বলে, তোমার মন যেখানে কাজ করতে চায় সেখানেই কাজ করো। এদিকে গৌরবাবু তার একজন প্রতিবেশী লোককে নিয়ে কুসুম দেবীর বাড়িতে যান জয়ের সাথে জয়শ্রী বিয়ের ব্যাপারে কথা বলতে। সেখানে গিয়ে কথার মাঝখানে তিনি জানতে পারেন জয়শ্রীর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। ছুটি শেষ হলে সে বিদেশে চলে যাবে, এমনকি তার মাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হতাশ হয়ে গৌরবাবু কুসুম দেবীর বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাস্তায় গৌরবাবুর প্রতিবেশী গৌরবাবুকে বলেন, আপনি জয়ের বিয়ের কথা ভাবছেন, কিন্তু জয় তো বিয়ে করতে চায় না, তাই আমি বলি কি আপনি কুসুম দেবীকে বিয়ে করুন। গৌরবাবু অবাক হন। সেদিন রাত্রে জয়ের দিদি আর জামাইবাবু তাদের বাড়িতে আসে। জয়ের জামাইবাবু তার শ্বশুর মশাই অর্থাৎ গৌরবাবুকে পরামর্শ
পরামর্শ দেন গঙ্গায় গিয়ে একটা ডুব দিলে জয়ের ঠিক বিয়ে হয়ে যাবে। সেই মতো গৌরবাবু জয়কে নিয়ে গঙ্গায় ডুব দিয়ে আসেন। সেখান থেকে ফিরে এসে পুজোর প্রসাদ এবং পায়েস নিয়ে গৌরবাবু কুসুম দেবীর বাড়িতে আসেন। গৌরবাবু এবং কুসুম দেবী একসাথে অনেক খুশিতে সময় কাটাতেন, যেটা জয়শ্রীও অনেকবার লক্ষ্য করেছে। তাই সেদিন জয়শ্রী তার মাকে বলে, আমি চাই তোমরা দুজন একসাথে থাকো, যেটা শুনে গৌরবাবু এবং কুসুম দেবী দুজনেই অবাক হন। এদিকে অফিসের কাজের পর জয় মালাকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে নিয়ে যায়। মালা জয়কে তার বাড়িতে ডাকে। জয় মালার বাড়িতে গিয়ে মালার একটা ডায়েরির মধ্যে তাদের দুজনের একসাথে একটা ছবি দেখতে পায়। তখন জয় বুঝতে পারে মালা হয়তো তাকে পছন্দ করে, কিন্তু এই ব্যাপারে কোনো কিছু না বলে শুধুমাত্র মালার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে বাড়ি ফিরে আসে। রাত্রে ডিনার করতে বসলে গৌরবাবু জয়কে বলেন, আমি কুসুমকে বিয়ে করব। এই কথাটা শোনার পর জয় অবাক হয়ে যায়। কথাটা শুনে কি করবে বুঝে উঠতে না পেরে জয় তার নিজের দিদি এবং জামাইবাবুকে ডেকে পাঠায় আর তাদেরকে পুরো বিষয়টা খুলে বলে। জয়ের জামাইবাবু তার শ্বশুর মশাই অর্থাৎ গৌরবাবুকে বলে, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমি আপনার পাশে আছি। পরের দিন আবারও গৌরবাবু কুসুম দেবীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি কুসুম দেবীকে বলেন, বাকি জীবনটা একসাথে থাকলে হয় না, চলো আমরা বিয়ে করে ফেলি। কুসুম দেবী সেইভাবে কোনো রিয়াক্ট করেন না। সেদিন রাত্রে গৌরবাবু তার প্রতিবেশীকে বলেন, আমি কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আর এই বয়সে সারাদিন একা থাকা সম্ভব নয়। প্রতিবেশীও গৌরবাবুর এই সিদ্ধান্তে বেশ খুশি। পরের দিন গৌরবাবু কুসুম দেবীকে একটা স্কুটিতে বসিয়ে বাজারে ঘুরতে বেরিয়ে পড়েন, যা দেখে আশেপাশের লোকেরা হাসাহাসি করতে থাকে। জয় কোনোভাবেই এসব মেনে নিতে পারে না। গৌরবাবু জয়কে বলেন, এই বয়সে সারাদিন একা থাকা অসম্ভব, সারাদিন দুবেলা রান্না করাটাও অসম্ভব, তাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা ভেবেচিন্তেই নিয়েছি। পরের দিন জয়শ্রী জয়ের অফিসে আসে। জয়শ্রী জয়কে বলে, তোমার বাবা এবং আমার মায়ের সম্পর্কটা আমি মেনে নিয়েছি, এই সম্পর্কে আমার কোনো আপত্তি নেই। কিন্তু জয় বলে, আমার আপত্তি আছে। এদিকে গৌরবাবু কুসুম দেবীকে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আসেন। এরপর দুজনে পেপারে সাইন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। সেখানে থাকা রেজিস্ট্রি অফিসার গৌরবাবু এবং মালা দেবীর সাথে একটা সেলফি তুলেন। অফিসার সেই সেলফিটা তুলে ফেসবুকে আপলোড করে দেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জয়ের পাড়া প্রতিবেশীরা সেই ফেসবুক পোস্টটি জয়কে দেখায়। এরপরে জয় আবারও তার দিদি আর জামাইবাবুকে ডেকে আনে। জয় তার দিদিকে বলে, এবারে তুই বাবাকে সামলা, নয়তো আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। জয়ের দিদি বলে, এবারে আমি কি করব? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সামনে মুখ দেখাবো কিভাবে? তাছাড়া শাশুড়িকে কি বলবো? একথা শুনে জয়ের জামাইবাবু বলে, শ্বশুর বাড়ির কথাটা তোমার মুখে মানায় না। বিয়ের পর কটা দিন থেকেছো আমার মায়ের সাথে? তোমার ভাই বিয়ে করবে না, অথচ তোমার বাবাকে সারাদিন একা বাড়িতে থাকতে হবে, এমনকি রান্নাও করতে হবে। সে বেলায় কোনো অসুবিধা নেই। আর একাকিত্ব দূর করার জন্য বুড়ো বয়সে বিয়ে করলেই মান সম্মান চলে যায়? তোমার বাবা যা করেছেন একদম ঠিকই করেছেন। এদিকে গৌরবাবু তার প্রথম স্ত্রীর ছবির সামনে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর একা থাকতে পারছি না। পরের দিন গৌরবাবু কুসুম দেবীকে একটা মন্দিরে ডাকেন। গৌরবাবু কুসুম দেবীকে বলেন, সবাই আমাদের সম্পর্কটা নিয়ে নানা রকম কথা বলছে, এমনকি আমার ছেলে মেয়েরাও খুশি নয়। তাই আমি চাই আমাদের রেজিস্ট্রি হলেও তুই তোর মেয়ের সাথে বিদেশে চলে যা, আর আমি যদি তোকে কোনোদিন কল করি তুই সে কলটা ধরবি না। এই বলে দুজন যে যার বাড়ি চলে যায়। কয়েকদিন পর জয়শ্রী গৌরবাবুকে মেসেজ দিয়ে জানায়, আমি পরের সপ্তাহে মাকে নিয়ে বিদেশে চলে যাচ্ছি। কিন্তু গৌরবাবু কোনো রিপ্লাই করেন না। দেখতে দেখতে দুদিন কেটে যায়। একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে সবাই মিলে জয়ের বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল বুড়ো বয়সে রেজিস্ট্রি করার জন্য। তখন জয় সবার উদ্দেশ্যে বলে, আমার বাবা বিয়ে করেছেন, সেটা আমার বাবা বুঝবেন, আমি বুঝবো, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমার মা মারা যাবার পর আমার বাবা সবসময় আমার এবং আমার দিদির খেয়াল রেখেছেন, কোনোদিন নিজের কথা ভাবেননি। আজ তিনি নিজের কথা ভেবেছেন, আর বেশ করেছেন। এরপর জয় বাড়িতে এসে তার বাবার কাছে ক্ষমা চেয়ে বলে, আমার তোমাকে বুঝতে ভুল হয়েছে, কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক আমি চিরদিন থাকবো। তখন গৌরবাবু বলেন, কুসুম এবং তার মেয়ে জয়শ্রী আর দুদিন পরে বিদেশে চলে যাবে। তখন জয় তার বাবাকে বলে, তোমাকে আমার দিব্যি কুসুম আন্টিকে তুমি আটকাবে। এরপর জয় তার বাবাকে সঙ্গে নিয়ে কুসুম দেবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়। জয় খুব একটা বেশি আঘাত পায় না, কিন্তু তার বাবা একটু বেশি আঘাত পান। পরের দৃশ্যে দেখা যায় জয়শ্রী এবং কুসুম দেবী খবর পেয়ে হাসপাতালে আসেন। জয় কুসুম দেবীকে বলে, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তারপরে বাবা আমাকে এবং দিদিকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কোনোদিন নিজের কথা ভাবেননি। আজকে তিনি নিজের কথা ভেবেছেন, আমার বাবাকে ছেড়ে আপনি যাবেন না। এই কথাগুলো শুনে কুসুম দেবী জয়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। গৌরবাবু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে জয়ের দিদিও তার শাশুড়ির সাথে একই ঘরে থাকা শুরু করেছে। আর এখানেই প্রজাপতি ছবিটা শেষ হয়ে যায়।